আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করছি, এটা হচ্ছে তাপ। তাপ চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, এই ধারণাটা সেই কারণে আমাদের আরো নিচু ক্লাসেও দেওয়া হয়েছিল, এই ক্লাসেও পাবে, পরবর্তীকালে যদি সায়েন্স নাও সেখানেও পাবে। তো ধারণাগুলো আরো বিস্তারিত হবে। এবার প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে তাপ কি। আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে তাপ, এবং প্রথম আমাদের মনে যে প্রশ্নটা আসলো সেটা তাপ কি। তাপের ইংলিশ হচ্ছে হিট। এবার তাপ কি? তাপ হচ্ছে এক প্রকার শক্তি। কি করে এই ধারণাটা প্রতিষ্ঠিত হলো যে তাপ শক্তি? তার কারণ তাপ বিভিন্ন শক্তিতে রূপান্তরিত হতে পারে এবং বিভিন্ন শক্তি রূপান্তরিত হয়ে তাপ শক্তিতে পরিণত হয়। শক্তির নিত্যতার সূত্র আমরা শিখেছি, তাতে আমরা দেখেছিলাম তাহলে শক্তির নিত্যতা সূত্র। এই সূত্রে কি বলা হয়েছে? খুব ইম্পর্টেন্ট সূত্র, এটা মনে রাখাটা দরকার। এই সূত্রে বলা হয়েছে যে শক্তির ধ্বংস নেই, শক্তির ধ্বংসও নেই, সৃষ্টিও নেই। অর্থাৎ শক্তিকে আমি ক্রিয়েটও করতে পারবো না, ডেস্ট্রয়ও করতে পারবো না। শক্তি শুধুমাত্র রূপান্তরিত হতে পারবে। খুব ইম্পর্টেন্ট এটা, এই ধারণাটা বিভিন্ন সময় কিন্তু এই ধারণা দিয়ে অনেক কিছু আমরা বুঝতে পারবো। শক্তি রূপান্তরিত হতে পারবে, ধ্বংস করতে পারবো না, সৃষ্টিও করতে পারবো না। মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ ধ্রুবক, শক্তি শুধুমাত্র একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় রূপান্তরিত হতে পারবে। বিভিন্ন রকম শক্তি আমরা দেখেছি, যেমন আলোক শক্তি, যান্ত্রিক শক্তি, শব্দ শক্তি, তড়িৎ শক্তি, রাসায়নিক শক্তি। তাহলে আরো অনেক রূপ আছে শক্তি। আমরা এই বিভিন্ন রকম, যেমন আলোক শক্তি থেকে তাপ শক্তি, ইলেকট্রিক হিটারের ক্ষেত্রে যেটা হয় যে তপ্ত সেই ইলেকট্রিক হিটারে তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। আলোক শক্তি কখন পাই? যেটা ইলেকট্রিক বাল্বের ক্ষেত্রে দেখা যায় যে ফিলামেন্টটা খুব উত্তপ্ত হয়ে ওঠে এবং সেটা আলো বিকিরণ করে। যান্ত্রিক শক্তি, শব্দ শক্তি, এবং সব রকম শক্তিতে তাপ রূপান্তরিত হতে পারে, এবং এই সমস্ত শক্তিও তাপ শক্তিতে রূপান্তরিত হতে পারে। তো যে মতবাদটা এখন রয়েছে সেটা হচ্ছে তাপ শক্তি। তাপ শক্তির একটা বিশেষ রূপ। শক্তিকে আমরা কিভাবে প্রকাশ করি? তাপ শক্তিকে কোনো বস্তুর আভ্যন্তরীণ যে শক্তি সেটাই তার তাপ শক্তি। আভ্যন্তরীণ শক্তিকে দুটো ভাগে ভাগ করা যেতে পারে। বস্তুর আভ্যন্তরীণ শক্তি, আভ্যন্তরীণ শক্তি একটা হচ্ছে অণুগুলোর স্থিতিশক্তি, অণুগুলোর স্থিতিশক্তি, তার অবস্থানের জন্য যে শক্তি। আরেকটা হলো অণুগুলোর গতি শক্তি। এই দুটো মিলিয়েই আমরা পাচ্ছি বস্তুর তাপীয় শক্তি। প্রথমে একটা মতবাদ দেওয়া হয়েছিল যে ক্যালোরিক নামে একটা বস্তু যখন কোনো বস্তুতে প্রবেশ করে তখন সেই বস্তুটা উত্তপ্ত হয়ে যায়, আবার যখন কোনো বস্তু থেকে বেরিয়ে যায় বা বস্তুটা সেই ক্যালোরিকে ছেড়ে দেয় তখন সেই বস্তুটা ঠান্ডা হয়ে যায়। তো এই মতবাদটা এখন আর চলে না। এখন যে মতবাদটা বা যেটা আমাদের মানতে হবে ভালোভাবে সেটা হচ্ছে তাপ এক প্রকার শক্তি, শক্তির একটা বিশেষ রূপ হচ্ছে তাপ। এবার তাপের বহিঃপ্রকাশ, অর্থাৎ যেটা আমরা দেখতে পাই যে কোনো বস্তু, আমি গরম জলে হাত দিলাম, আমার হাতে গরম লাগলো। কেন লাগলো? এই গরম লাগার অনুভূতিটা যে আমার হলো, এই তাপীয় অনুভূতিটাকে আমরা বলবো তাপমাত্রা বা উষ্ণতা। উষ্ণতার তাপমাত্রাকে ইংরেজিতে বলে টেম্পারেচার। ঠিক আছে? তাহলে উষ্ণতা হচ্ছে বস্তুর তাপীয় মাত্রা। এই তাপীয় মাত্রা থেকে আমরা বুঝতে পারবো কি কি বুঝতে পারবো? সেই বস্তুটা উত্তপ্ত, মানে আমাদের যে তাপীয় অনুভূতিটা হবে সেটা বুঝতে পারবো। অর্থাৎ তার মধ্যে কতটা তাপ আছে সেটা বুঝতে পারবো, তার তপ্ত অবস্থাটাও বুঝতে পারবো। তার মধ্যে কতটা তাপ আছে সেটাও আমরা টেম্পারেচার বা উষ্ণতা বা তাপমাত্রা দিয়ে পরিমাণ করতে পারবো। আরেকটা কি, যে
টেম্পারেচার বা উষ্ণতাই বলে দেবে সেই বস্তুটা অন্য বস্তু থেকে তাপ গ্রহণ করবে না তাপ বর্জন করবে, বা সেই বস্তু থেকে তাপ নেবে না তাকে তাপ দেবে, এটাও কিন্তু বলে দেবে উষ্ণতা। কোনো বস্তু থেকে তাপ গ্রহণ করবে না বস্তুকে তাপ দেবে বা তাপ নেবে, সেটাও বলে দেবে সেই বস্তুর উষ্ণতা। উষ্ণতা কোনো বস্তু থেকে একটা বস্তু থেকে আরেক বস্তুতে তাপের প্রবাহমানকে নিয়ন্ত্রণ করে, এবং যতক্ষণ পর্যন্ত না উষ্ণতার সমান হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই তাপের পরিবহনটা চলতে থাকবে। 3 রকম তাপের কথা আমরা শিখবো এখানে। একটা হচ্ছে বোধগম্য তাপ বা সেন্সিবল হিট। তাহলে বোধগম্য তাপ, বা এটাকে আমরা ইংরেজিতে বলছি সেন্সিবল হিট। আরেকটা, এই মোটামুটি 3 রকমের তাপের কথাই আমরা শিখি। একটা হচ্ছে বিকীর্ণ তাপ, বিকীর্ণ তাপকে আমরা বলি রেডিয়েন্ট হিট। আরেকটা হচ্ছে লীন তাপ, লীন তাপ যেটাকে আমরা বলছি ল্যাটেন্ট হিট। এই 3 রকমের তাপের কথা আমরা শিখবো। এবার আমরা দেখব তাপের বহিঃপ্রকাশ, অর্থাৎ তাপ গ্রহণ বা বর্জনের ফলে তাপের ফল, তাপের ফল বা বহিঃপ্রকাশ। প্রথম যেটা আমরা দেখব সেটা হচ্ছে, যেটা সহজেই চোখে পড়ে, সেটা উষ্ণতার পরিবর্তন। অর্থাৎ তাপ গ্রহণ করলে বস্তুর উষ্ণতা বাড়ে এবং তাপ বর্জন করলে উষ্ণতা কমে যায়। সেই বস্তুটা ঠান্ডা লাগে, আর যদি তাপ গ্রহণ করে তো আমি যখন হাত দেবো তাতে আমার ছ্যাঁকা লাগবে। তো এই অনুভূতিটা প্রথম দেখলাম। নাম্বার 2 আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে অবস্থার পরিবর্তন। পদার্থের 3টে অবস্থা আছে, কঠিন, তরল, গ্যাসীয়। এই অবস্থার পরিবর্তনটা হবে, যদি বরফে তাপ প্রয়োগ করা হয় সে তরল অবস্থা জলে পরিণত হবে, তাহলে বরফ হচ্ছে জলের কঠিন অবস্থা। বরফকে তাপ প্রয়োগ করলাম, জলে পরিণত হবে তরল অবস্থা। জলকে যদি তাপ প্রয়োগ করা হয় জলীয় বাষ্প উৎপন্ন হবে, গ্যাসীয় অবস্থা। আবার উল্টো ঘটনাটাও হবে, যদি তাপ বর্জন করি, এখান থেকে তাপ বর্জন করা হয় তাহলে পরিণত হবে জল, জল থেকে তাপ বর্জন করলে পরিণত হবে বরফ। এই হয়ে গেল অবস্থার পরিবর্তন। নাম্বার 3 যেটা হবে সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে তাপের উদ্ভব বা তাপের শোষণ হবে। যেমন কয়লাকে যদি বাতাসে পোড়ানো হয় কি উৎপন্ন হয়? কার্বন ডাই অক্সাইড। ক্যালসিয়াম কার্বনেট CaCO3, একে যদি হিট করা হয় তাহলে কি উৎপন্ন হয়? ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড। তাহলে আরো অনেক লক্ষ লক্ষ রাসায়নিক পরিবর্তনের উদাহরণ দেওয়া যেতে পারে। নাম্বার 4, রোধের পরিবর্তন। রোধ আমরা ক্লাস 10-এ শিখব। রোধ কি জিনিস? পরিবাহী অর্থাৎ যে সব পদার্থ তড়িৎ পরিবহন করে তাদের পরিবাহী বলে। রোধ পদার্থের যে ধর্মের জন্য সেই পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন বাধা পায়, তাকে রোধ বলে। রোধ কি হবে? উষ্ণতা যদি বাড়ানো যায় রোধ বাড়ে। বেশিরভাগ পদার্থের ক্ষেত্রে অর্ধ পরিবাহী, একটা বিশেষ ধরনের পরিবাহী, তাদের ক্ষেত্রে কি হবে? রোধ কমে। নাম্বার 5-এ আমরা দেখতে পাবো আলো। আলো উৎপন্ন হতে পারে, অর্থাৎ আলোর পরিবর্তন বলতে পারবো আমরা। যেমন বাল্বের ক্ষেত্রে আমরা কি দেখি, যে ফিলামেন্টটা ভাস্বর হয়ে জ্বলে ওঠে এবং বাল্বটা আলো বিকিরণ করে। নাম্বার 6, চৌম্বক ধর্ম। চৌম্বক ধর্ম তাপ প্রয়োগ করলে নষ্ট হয়ে যেতে পারে, কমে, অর্থাৎ চৌম্বক ধর্ম কমতে থাকে এবং একটা পয়েন্টে নষ্ট হয়ে যায়, সেটাকে বলে কুড়ি বিন্দু।
কুড়ি বিন্দুতে কি হয়ে যায়, কুড়ি বিন্দুতে অয়স্চৌম্বক পদার্থ হঠাৎ পরাচৌম্বক পদার্থে রূপান্তরিত হয়, অর্থাৎ ওর চুম্বকত্ব নষ্ট হয়ে যায়, পরাচৌম্বক পদার্থে পরিণত হয় কুড়ি বিন্দুতে। এই হয়ে গেল তাপের বহিঃপ্রকাশ। কি হতে পারে, উষ্ণতার পরিবর্তন, অবস্থার পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন, রোধের পরিবর্তন, আলোর পরিবর্তন, আর আলো বিকিরণ করতে পারে, আর হচ্ছে চৌম্বক ধর্মের পরিবর্তন। ক্যালোরিমিতি। ক্যালোরিমিতি কি, বিজ্ঞানের যে শাখায় তাপের পরিমাপ করতে পারি আমরা তাকে বলা হচ্ছে ক্যালোরিমিতি। তাহলে এর সংজ্ঞাটা কি বলবো আমরা, বিজ্ঞানের যে শাখায়, আসলে যেটা হয় যে উষ্ণ বস্তু তাপ বর্জন করে এবং শীতল বস্তু সেই তাপ গ্রহণ করে, তো এই যে গৃহীত তাপ আর বর্জিত তাপ সেটাই আমরা পরিমাপ করতে পারি ক্যালোরিমিতির সাহায্যে। তাহলে বিজ্ঞানের যে শাখায় তাপের পরিমাপ সংক্রান্ত আলোচনা করা হয় তাকে আমরা বলছি ক্যালোরিমিতি। এবার ক্যালোরিমিতির মূলনীতি পরীক্ষায় খুব আসে, সেটা ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে কি শিখবো আমরা এবার, ক্যালোরিমিতির মূলনীতি। মূলনীতি হচ্ছে উষ্ণ বস্তু, ভিন্ন উষ্ণতার দুটি বস্তু যদি পরস্পর সংস্পর্শে থাকে, ভিন্ন উষ্ণতার দুটি বস্তু পরস্পর সংস্পর্শে থাকলে উষ্ণ বস্তু যে তাপ বর্জন করে শীতল বস্তু সেই তাপ গ্রহণ করবে। অর্থাৎ ক্যালোরিমিতির মূলনীতি কি হয়ে যাবে, উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ ইকুয়াল টু কি হয়ে যাবে, শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ। খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু, তাহলে এটা যদি মনে রাখতে পারি তাহলে আমরা এই সূত্রটাও মনে রাখতে পারবো। মূলনীতি যে ভিন্ন উষ্ণতার দুটো বস্তু যদি পরস্পর সংস্পর্শে আসে তাহলে উষ্ণ বস্তু যে তাপ বর্জন করে শীতল বস্তু সেই তাপ গ্রহণ করে, অর্থাৎ উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ ইকুয়াল টু শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ। এক্ষেত্রে কিছু শর্ত আছে, যেই শর্তগুলো কিন্তু যদি লঙ্ঘিত হয় তাহলে এই সূত্রটা কাজে লাগবে না। শর্তগুলো হচ্ছে, তাপের আদান প্রদান শুধু এই দুটো বস্তুর মধ্যেই হবে। আমি যে দুটো বস্তুর মধ্যে মাপছি, যদি পারিপার্শ্বিকের মধ্যে তাপ কিছু ছড়িয়ে পড়ে তাহলে তো আমি সেটা মাপতে পারবো না। তার মানে এখানে প্রথম শর্ত হচ্ছে দুটি বস্তুর মধ্যে উষ্ণতার আদান প্রদান হতে হবে। উষ্ণতার আদান প্রদান অর্থাৎ এই যে গ্রহণ বর্জনের ঘটনাটা হচ্ছে, দুটি বস্তুর মধ্যে উষ্ণতার আদান প্রদান হতে হবে। পারিপার্শ্বিকের ক্ষেত্রে পারিপার্শ্বিকে যদি ছড়িয়ে পড়ে, পারিপার্শ্বিকে তাপ বিকীর্ণ হলে আমরা মাপতে পারবো না। তাহলে ক্যালোরিমিতির এই সূত্র কাজে লাগবে না। নাম্বার 2 কি হবে, রাসায়নিক পরিবর্তন হলে চলবে না। রাসায়নিক পরিবর্তন, তাহলে কিছু পরিমাণ তাপ শক্তি তো রাসায়নিক পরিবর্তনে অংশগ্রহণ করলো, আমি সেটা মাপতে পারবো না। নাম্বার 2, যদি দ্রবীভূত হয়, দ্রবীভূত হলেও হবে না, দ্রবীভূত হলে কাজে লাগবে না।
ক্যালোরিমিতির সূত্রটা কাজে লাগবে না। নাম্বার 4 কি কি হলো আমরা, পারিপার্শ্বিক আদান প্রদান, রাসায়নিক পরিবর্তন, আর যদি দ্রবীভূত হয়ে যায় অবস্থার পরিবর্তন হলেও মাপতে পারবো না, অবস্থার পরিবর্তনেও কিছু শক্তি কাজে লাগবে, মাপতে পারবো না। নাম্বার 5 যদি তাপ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয়, অন্য শক্তিতে রূপান্তর, সেক্ষেত্রেও কিন্তু এই ক্যালোরিমিতির মূলনীতির যে সূত্র সেটা আমরা কাজে লাগাতে পারবো না। এবার আমরা দেখে নেব এই যে গৃহীত তাপ আর বর্জিত তাপ কি কি বিষয়ের উপর নির্ভর করে। কি কি বিষয়ের উপর নির্ভর করে ক্লাস 8-এ আমরা এটা শিখেছি। কি কি বিষয়ের উপর নির্ভর করে এই সূত্রটা আরো কিছুক্ষণ তোমাদের চোখের সামনে থাকলো যাতে তোমরা এটা ভুলে না যাও। তাহলে বস্তু কর্তৃক গৃহীত তাপ বা বর্জিত তাপ, বর্জিত তাপ কি কি বিষয়ের উপর নির্ভর করে? নির্ভর করে বস্তুর ভর। আর কি কি বিষয়ের উপর নির্ভর করে? আপেক্ষিক তাপ, আমরা এটা সমীকরণের আকারেও লিখছি, আপেক্ষিক তাপ, আরেকটা হচ্ছে উষ্ণতার পরিবর্তন। তাহলে এখান থেকে দুটো প্রশ্নের উত্তর আমরা লিখলাম। গৃহীত তাপ, বর্জিত তাপ কি কি বিষয়ের উপর নির্ভর করে, এরকম তোমরা পয়েন্ট করে করেও লিখতে পারো। 1 নম্বর বস্তুর ভর, 2 নম্বর আপেক্ষিক তাপ, 3 নম্বর উষ্ণতার পরিবর্তন। অর্থাৎ এইভাবে লিখতে পারো, 1 নম্বর দিয়ে বস্তুর ভর, 2 নম্বর দিয়ে বস্তুর আপেক্ষিক তাপ, 3 নম্বর উষ্ণতার পরিবর্তন। এইভাবে লিখতে পারি আমরা। যদি প্রশ্নটা আসে যে গৃহীত তাপ বা বর্জিত তাপ কি কি বিষয়ের উপর নির্ভর করে, তখন আমরা এইভাবে লিখবো। আর গৃহীত তাপ বা বর্জিত তাপ আমরা কিভাবে পরিমাপ করব? আমরা পরিমাপ করব এই তিনটেকে গুণ করে, বস্তুর ভর ইনটু বস্তুর আপেক্ষিক তাপ ইনটু উষ্ণতার পরিবর্তন। এইভাবে আমরা নির্ণয় করতে পারবো যে গৃহীত তাপ বা বর্জিত তাপ কত। এবার এই সমীকরণটা মনে রাখার জন্য আরেকটা সহজভাবে যদি মনে রাখি, এই গৃহীত তাপ বা বর্জিত তাপকে আমরা বড় হাতের H দিয়ে প্রকাশ করি, হিট থেকে H। বস্তুর ভরকে আমরা M দিয়ে প্রকাশ করি, মাস। আপেক্ষিক তাপকে আমরা প্রকাশ করি S দিয়ে। টেম্পারেচারের পরিবর্তন বা উষ্ণতার পরিবর্তনকে প্রকাশ করি এইভাবে ডেল্টা টি দিয়ে। তাহলে টি হচ্ছে টেম্পারেচার, এস আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট, এম হচ্ছে মাস। সমীকরণটা আমার কি দাঁড়ালো? H = mst। এইভাবেও আমরা মনে রাখি। এবার টি কে কিভাবে প্রকাশ করা হয়? এরকম T2 - T1, অন্তিম উষ্ণতা মাইনাস প্রাথমিক উষ্ণতা। যে উষ্ণতা ছিল আর পরিবর্তন হয়ে যে উষ্ণতায় পৌঁছেছে সেইভাবে আমরা মার্ক করি। এটা ইকুয়াল টু হয়ে গেল ডেল্টা টি। এবার এম যদি কেজিতে হয়, এম তাহলে হয়ে গেল কেজিতে। আপেক্ষিক তাপের ইউনিট আছে, আলোচনা হবে বিস্তারিত। যদি এটা টেম্পারেচার ডিগ্রি সেন্টিগ্রেড বা কেলভিনে প্রকাশ করি তাহলে এইচ হয়ে যাবে জুল। এইচ কে কি বলবো আমরা? এইচ এর ইউনিট, উৎপন্ন তাপের ইউনিট জুল। এসআই পদ্ধতিতে একক জুল। এক্ষেত্রে মাস বা ভর হয়ে যাচ্ছে কেজিতে। টেম্পারেচার ডিগ্রি সেন্টিগ্রেডেও মাপতে পারি, কেলভিনেও মাপতে পারি। এসআই পদ্ধতিতে যদি এম হয়ে যায় গ্রাম, তাহলে এসআই পদ্ধতিতে একক হয়ে যাবে ক্যালোরি, সিজিএস পদ্ধতিতে একক হয়ে যাবে ক্যালোরি। তাহলে এইভাবে আমরা মাপতে পারবো কি পরিমাণ তাপের গ্রহণ বা তাপের বর্জন হয়েছে। সমীকরণটা কি? H = mst। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপকে আমরা S দিয়ে প্রকাশ করেছি। এই সূত্রটার দিকে তাকিয়ে এবার কি দেখতে পাচ্ছি আমরা? S = নির্ণয় করব। S = হয়ে গেল H/mt, ডেল্টা টি করলাম, ডেল্টা টি। এবার কি দেখতে পাচ্ছি? S = H/mt। এক্ষেত্রে আমি যদি দেখি m = 1 গ্রাম হলো বা কেজি,
ডেল্টা টি ইকুয়াল টু যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড হয় তাহলে কি হয়ে যাচ্ছে, এখানে একটা 1 বসালাম, এখানে 1 বসালাম, তাহলে আমি পেলাম S ইকুয়াল টু H। তো এটাকে এবার সূত্রের আকারে লিখব, 1 গ্রাম ভরের কোন বস্তুর 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগবে তাকে বলা হচ্ছে, তাকে বলে আপেক্ষিক তাপ। তাকে কি বলছি আমরা, আপেক্ষিক তাপ। তাহলে 1 গ্রাম ভরের কোন বস্তুর 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগছে সেটাই হয়ে যাচ্ছে আপেক্ষিক তাপ। এবার আপেক্ষিক তাপের ইউনিট আমরা কি পাবো, এইচ এর জন্য আমরা জুল বা ক্যালোরি যে পদ্ধতি নিয়েছি, এম কে কেজি বা গ্রাম, এটাকে পার ডিগ্রি সেন্টিগ্রেড। আর আপেক্ষিক তাপের একক, একক তোমরা এইভাবে নির্ণয় করে, আর একক কখনো ভুল হবে না। আপেক্ষিক তাপের একক কি পেলাম আমরা, সিজিএস পদ্ধতি যদি হয় তাহলে ক্যালোরি, গ্রাম ইনভার্স, গ্রাম নিচে আছে তাই -1, ডিগ্রি সেন্টিগ্রেডও নিচে আছে, ডিগ্রি সেন্টিগ্রেড -1। এইগুলো হয়ে গেল সিজিএস পদ্ধতিতে একক। আর এসআই পদ্ধতিতে একক হয়ে যাবে জুল, এইচ এর জন্য জুল উপরে আছে, তারপরে আছে গ্রামের জায়গায় আমরা লিখবো কেজি, কেজি ইনভার্স, ডিগ্রি সেন্টিগ্রেডের জায়গায় লিখবো আমরা কেলভিন ইনভার্স। এই হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল এসআই একক, এটা হয়ে গেল সিজিএস একক, আপেক্ষিক তাপের একক। এটাও পরীক্ষায় আসে, আপেক্ষিক তাপের একক জুল পার, জুলকে আমরা যে দিয়ে প্রকাশ করি, তাহলে জুল পার কেজি পার কেলভিন, ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড, এই হয়ে গেল একক। এবার আপেক্ষিক তাপ সম্পর্কে আমরা কিছু জানবো, কতগুলো বিষয় আপেক্ষিক তাপ সম্পর্কে কিছু বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ জানতে হবে। নাম্বার 1, আপেক্ষিক তাপ পদার্থের মৌলিক ধর্ম। পদার্থের মৌলিক ধর্ম, বস্তুর নয়। নাম্বার 2, বিভিন্ন পদার্থের তাপ ধারণ ক্ষমতা বিভিন্ন, সেই কারণে বিভিন্ন পদার্থের আপেক্ষিক তাপও বিভিন্ন। বিভিন্ন পদার্থের আপেক্ষিক তাপ বিভিন্ন। এই হলো নাম্বার, যেমন আমরা দেখতে পাচ্ছি জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি, জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি, সেটা কত, সেটা হচ্ছে 4200, ইউনিট আমরা কি দেখেছিলাম, জুল পার কেজি পার কেলভিন। আর এটাই সিজিএস পদ্ধতিতে 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড। এই হলো। এবার বরফের ক্ষেত্রে আপেক্ষিক তাপটা কি হয়ে যায়, বরফের ক্ষেত্রে 2100 জুল কেজি কেলভিন ইনভার্স আর কেজি ইনভার্স। এই হয়ে গেল বরফের ক্ষেত্রে, এটা বরফের। যদিও দুজনেরই সংকেত, তো জল আর বরফ একই সংকেত, একই পদার্থ, সেই কারণে আমরা বলতে পারছি যে এটা পদার্থের মৌলিক ধর্ম নয়, বস্তুর। এবার কি দেখতে পাচ্ছি, এক্ষেত্রেও হাফ হয়ে যায়, 0.5 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে বস্তুর মৌলিক ধর্ম পদার্থের মৌলিক ধর্ম নয়। এটাকে চেঞ্জ করছি, পদার্থের নয়, বস্তুর মৌলিক ধর্ম। বস্তুর মৌলিক ধর্ম, পদার্থের নয়। যেমন আমরা দেখতে পেলাম জলের আপেক্ষিক তাপ যা, বরফের আপেক্ষিক তাপ তার চেয়ে আলাদা। এবার এই 1 ক্যালোরি থেকে 4.4200 জুল কি করে পেলাম আমরা, 1 ক্যালোরি ইকুয়াল টু 4.2 জুল। এই
আর গ্রাম আর কেজির মধ্যে যে সম্পর্কটা আছে 1 কেজি ইকুয়াল টু 1000 গ্রাম। এটা করলে আমরা পাচ্ছি যে এসআই পদ্ধতিতে আপেক্ষিক তাপ আর সিজিএস পদ্ধতি, এটা সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপ, এটা পেলাম আমরা এসআই পদ্ধতিতে আপেক্ষিক তাপ। জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি, তার মানে জলের তাপ ধারণ ক্ষমতাও সবচেয়ে বেশি। এই কারণেই জলকে কোথায় কোথায় ব্যবহার করা হয়? জলকে সেক দেওয়ার জন্য ব্যবহার করা হয়। সেক দেওয়ার জন্য কোন তাপ প্রয়োগ করা হয়? জল অনেকক্ষণ গরম থাকে, তার ফলে সেই তাপ বিকিরণও কম হয়, ধারণ ক্ষমতা যেহেতু বেশি, সেই জন্য সেক দেওয়ার কাজে ব্যবহার করা হয়। আগুন নেভানোর জন্য ব্যবহার করা হয়। আগুন নেভানোর জন্য এই প্রশ্নগুলো পৃথক মানে আলাদা আলাদা ভাবেও আসে। মোটর গাড়ির রেডিয়েটরে ব্যবহার করা হয় জলকে। তার প্রধান কারণ হচ্ছে জলের আপেক্ষিক তাপ বেশি। মোটর গাড়ির রেডিয়েটরে জল ব্যবহার করা হয়, এর কারণ জলের আপেক্ষিক তাপ বেশি, অল্প পরিমাণ তাপ ধারণ করে অনেকক্ষণ পর্যন্ত জল গরম থাকতে পারে। আর অঙ্ক করার সময় আমাদেরকে মাথায় রাখতে হবে, যদি H ইকুয়াল টু এমএসটি এই সমীকরণ দিয়ে আমরা অঙ্ক করব, নেক্সট ক্লাসে আমরা এই অঙ্কগুলো করাবো। যদি আমরা H কে জুল এককে নিই, অর্থাৎ এসআই একক যদি হয়, এক্ষেত্রে আমাকে এস এর ক্ষেত্রে আমাকে এসআই একক ব্যবহার করতে হবে, আর এম তখন কেজিতে নেব, টি তখন ডিগ্রি সেন্টিগ্রেড বা কেলভিন যাই নিতে পারি। আর যদি H হয় ক্যালোরিতে, তখন এস কেও আমরা নেব কোন এককে? সিজিএস এককে। অর্থাৎ এই এককটা ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড, এই এককে নেব আমরা। পদার্থের অবস্থান্তরের সময়, অর্থাৎ একটা অবস্থা থেকে আরেক অবস্থায় যখন রূপান্তরিত হয় পদার্থ, তখন কিন্তু আমরা এই সূত্র অনুযায়ী চললে পারবো না। তখন আমাদের যে সূত্রটা কাজে লাগবে সেটা হচ্ছে H ইকুয়াল টু ml অবস্থান্তরের সময়। অর্থাৎ যেমন জলের ক্ষেত্রে যদি হয় জল থেকে বাষ্পে পরিণত হওয়া বা জল থেকে বরফে পরিণত হওয়া, সেক্ষেত্রে আমরা যে সূত্রটাকে কাজে লাগাবো সেটা হচ্ছে H ইকুয়াল টু ml। কারণ এই টি তখন পাবো না, অবস্থান পরিবর্তনের সময় উষ্ণতা ফিক্সড থাকে, উষ্ণতা স্থির থাকে, সেই কারণে উষ্ণতা স্থির থাকলে ডেল্টা টি আর তো পাবো না, তাহলে m ইন্টু এল এই সূত্র কাজে লাগাবো। এল কি? তাহলে এল হচ্ছে একক ভরের পদার্থের অবস্থান্তরে লীন তাপ। কোন পদার্থের লীন তাপ বলতে আমরা বুঝি যে সেই পদার্থের 1 গ্রামের অবস্থার পরিবর্তনের জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হয়। যেমন বরফের ক্ষেত্রে সেটা 80 ক্যালোরি পার গ্রাম, যদি জলের বাষ্পে পরিণত হওয়ার ক্ষেত্রে অর্থাৎ বাষ্পের ভবনের জন্য যে লীন তাপ সেটা 540 ক্যালোরি পার গ্রাম, তাহলে এই এলটা হয়ে গেল একক ভরের পদার্থের লীন তাপ। আজকের ক্লাস এই পর্যন্তই। মন দিয়ে আজকের ভিডিও দেখবে, না হলে পরের ক্লাসে আমরা অঙ্ক করব, সেটা তোমরা বুঝতে পারবে না। তাহলে অবশ্যই ভালো করে ভিডিও দেখো। সবাই ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করতে থাকো।